হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমাদের সঙ্গেই স্যামসাং গ্যালাক্সি A52। জানি অনেকদিন লেট করে ফেলেছি, কিন্তু লেট করলে কি হবে, এই ফোনটা সম্পর্কে আপনাদের মনের উত্তেজনা একটুও কমেনি। আপনারা অনেক ধরনের রিভিউ দেখেছেন, কিন্তু যতগুলো রিভিউ দেখেছেন আপনাদের মনের মধ্যে একের পর এক ডাউট তৈরি হয়েছে। এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কি আদৌ কেনা ঠিক? এই ফোনটার দাম যদি আমি ইন্ডিয়ান প্রাইসে বলি তাহলে 26,500 টাকা, যেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট। এবং মোটামুটি যদি আমি ইন্ডিয়ার বাজারে দেখি তাহলে 12,000 টাকার প্রাইস পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট পাওয়া যায়। তাহলে কেন আমি এই ফোনটা চুজ করব? আর বাংলাদেশের কথা বললে এই ফোনটা কিনতে গেলে প্রায় 33 থেকে 34,000 টাকা দিতে হবে, এবং এর থেকে কম প্রাইস পয়েন্টে বাংলাদেশের বাজারেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট পাওয়া যায়। তাহলে এই ফোনটাকে কেন আমরা চুজ করব, সমস্ত বলবো। এর সঙ্গে সঙ্গে এই ফোনটাকে যারা পারফেক্ট ফোন বলছেন তাদের চোখেও আঙুল দিক দেখিয়ে দেবো এই ফোনটাতেও বেশ কিছু প্রবলেম আছে। ক্যামেরা এই ফোনটারও পারফেক্ট নয়, ক্যামেরাতেও বেশ কিছু ইস্যু আছে। তাহলে চলুন আর দেরি না করে রিভিউ পর্বে চলে যাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না এই ধরনের জেনুইন কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। আসুন রিভিউ পর্ব শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে। এখানেই স্যামসাং শেষ করেনি, এর সঙ্গে সঙ্গে হায়ার রিফ্রেশ রেট হিসেবে 90 হার্টজের রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। আর স্যামসাংয়ের OLED প্যানেল আপনারা জানেন সব থেকে সেরা। এখানে কোনো রকম আপনার ডিসপ্লেতে কালার অ্যাকুরেসির প্রবলেম নেই। ডাইরেক্ট সানলাইটেও আমি ফোনটা ইউজ করে দেখেছি, সেখানেও কোনো রকম ভিজিবিলিটির অভাব নেই। এর সঙ্গে সঙ্গে এর যে টাচ স্মুথনেস সেটা অনবদ্য ছিল। গেমিং যদি আপনি করেন, গেমিংয়ের সময়ও এর টাচ রেসপন্সিভ আপনি লক্ষ্য করবেন। এর সঙ্গে সঙ্গে যখন আমি এর মেনু বারটা খুলছি, আপ ডাউন করছি, একদম অসম্ভব সুন্দর একটা টাচ রেসপন্স কিন্তু আমি এখান থেকে লক্ষ্য করেছি। সুতরাং ডিসপ্লে 1 নম্বর পারফেক্ট ডিসপ্লে বলা চলে, এবং এই প্রাইস রেঞ্জে একটা সেরা ডিসপ্লে এই ফোনটা থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলের কথা বলি তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট ইউজ করা হয়েছে। আমরা যেমন স্যামসাংয়ের আগের ফোনটায় দেখেছিলাম স্যামসাং গ্যালাক্সি A51 এর ক্ষেত্রে স্যামসাং কিন্তু গ্লাস্টিক বডি ইউজ করেছিল। এখানে এটাকে গ্লাস্টিক বলা যায় না, এটা একটা প্লাস্টিক বডি, কিন্তু এটা একটা ম্যাট ফিনিশ আছে। এবং এর যে কালার ভ্যারিয়েন্টগুলো স্যামসাং অ্যাভেলেবেল করেছে, আপনি এক দেখাতেই এই ফোনগুলোর প্রেমে পড়ে যাবেন। হ্যাঁ, একটু খেলনা খেলনা দেখতে লাগে ঠিকই, এবং অতটা প্রিমিয়ামও দেখতে লাগে না, কিন্তু এই ফোনটার যে হ্যান্ড ফিলিং আছে সেই হ্যান্ড ফিলিংটা দুর্দান্ত। এর সঙ্গে সঙ্গে যে ফ্রেমটা আছে, অনেকেই বলেছেন এই ফ্রেমটা নাকি মেটাল, কিন্তু এটা ফ্রেম মেটাল নয়, এটাও কিন্তু পলিকার্বনেট ফ্রেম ইউজ করা হয়েছে। এই ফোনটার ডান দিকে রয়েছে আপনার ভলিউম আপ ডাউন কি, তার ঠিক নিচে রয়েছে পাওয়ার কি। এর উপরের দিকে যদি আপনি দেখেন তাহলে এখানে সিম ইজেক্টার ট্রে রয়েছে, যেখানে আপনি হাইব্রিড সিম স্লট অ্যাভেল করতে পারবেন, অর্থাৎ হয় দুটো সিম ইউজ করতে হবে, নয় একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও আরও একটা সেকেন্ডারি কিন্তু এখানে নয়েজ ক্যান্সেলেশন বাটন রয়েছে। এরপরে নিচের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, এর সঙ্গে সঙ্গে USB Type-C পোর্ট রয়েছে, এবং এখানে রয়েছে স্পিকার। হ্যাঁ, এখানে ঠিক ধরেছেন, এখানে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে। সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো ছিল, কিন্তু বলবো এর লাউডনেসটা যদি আরও একটু বেটার করতে পারতো স্যামসাং, তাহলে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ভয়েস কোয়ালিটি কিন্তু এখান থেকে আমরা পেতে পারতাম, সেটা হয়নি। এরপরে যদি আমরা ডিসপ্লের বেজেলের দিকে তাকাই, এখানে বেজেল কিন্তু যথেষ্ট পাতলা ছিল। এরপরে যে এখানে পাঞ্চহোলটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট সূক্ষ্ম, তবে পাঞ্চহোলের চারিদিকে একটা সিলভার কালারের বর্ডার দেওয়া হয়েছে, সেটা দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে। এবং পাঞ্চহোলটা ছোট হওয়ায় আপনি যখন বিভিন্ন ধরনের মুভি দেখবেন, ইউটিউবে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। সুতরাং ডিসপ্লে ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে স্যামসাং বেশ ভালো কাজ করেছে। এছাড়াও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এখানে স্যামসাং দিয়েছে IP68 রেটিং। হ্যাঁ, এখানে ওয়াটার রেসিস্ট্যান্ট দিয়েছে, তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে যদি এই ফোনটা জল পড়ে খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে স্যামসাং কিন্তু কোনো রকম ওয়ারেন্টি দেবে না। সেটা অ্যাপেলও দেয় না, স্যামসাংয়ের কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসও পাওয়া যায় না। এটা আপনাদের জানার জন্য বলে দিলাম। এরপরে আসবো এই ফোনটার সব থেকে চর্চিত বিষয়, এই ফোনটার পারফরমেন্স। এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট, এবং এই চিপসেটটা বহু পরীক্ষিত চিপসেট এবং বহু অপটিমাইজ চিপসেট। এই চিপসেটটা যে কোনো শাওমি বা রিয়েলমির মতো চাইনিজ কোম্পানি 12,000 থেকে 14,000 টাকা প্রাইস পয়েন্টে ইউজ করে, সেখানে স্যামসাং নিচ্ছে 26,500 টাকা। নিচ্ছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে স্যামসাং কিন্তু এখানে চিপসেটের জন্য টাকাটা নিচ্ছে না, স্যামসাং নিচ্ছে এর চিপসেটের সঙ্গে এর সফটওয়্যারের অপটিমাইজেশনের জন্য এই টাকাটা। হ্যাঁ,
এখানে ইউএফএস 2.1 স্টোরেজ টাইপ আছে, DDR4X র্যাম আছে, আপনি অনবদ্য পারফরমেন্স পাবেন। এর সঙ্গে সঙ্গে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 আছে, স্যামসাংয়ে One UI 3.0 কাস্টমাইজেশন আছে এবং স্যামসাং এখানে One UIটাকে এমনভাবে অপটিমাইজ করেছে এই প্রসেসরের সঙ্গে, কোথাও কোনো ল্যাগ পায়নি। এছাড়াও স্যামসাং এখানে ফুল নক সিকিউরিটি দিয়েছে, সিকিউর ফোল্ডারের অপশান রয়েছে, NFC রয়েছে এবং স্যামসাং পে এর মতো অপশান এখানে ভরে ভরে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এর সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে মেলবন্ধন সেটা কিন্তু এক ঘর ছিল, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। এখানে আমি পাবজি অ্যাসফল্টের মতো গেমিং করে দেখেছি, পাবজি আমি নর্মাল গ্রাফিক্স সেটিংসে অনবদ্যভাবে খেলতে পেরেছি, কোথাও কোনো ল্যাগ কিন্তু পাইনি। এছাড়াও আপনারা যদি বলেন গেমিংয়ের সময় ওভারহিট হয় কিনা, কোনো রকম ওভারহিটের সমস্যাও কিন্তু আমি এখানে পাইনি। হ্যাঁ, আমরা শাওমি বা রিয়েলমির ইউআই কোনো সময় হয়তো স্ক্রল করতে গেলাম, হঠাৎ করে স্ক্রিন আটকে যাওয়ার একটা সমস্যা থাকে, এখানে সেই ধরনের কোনো সমস্যা নেই এবং একটা বাগ ফ্রি ইউআই কিন্তু স্যামসাং এখানে প্রোভাইড করবে আপনাকে। সুতরাং স্যামসাং যে টাকাটা এক্সট্রা নিচ্ছে সেটা কিন্তু এর এক্সপিরিয়েন্সের জন্য এক্সট্রা নিচ্ছে। এছাড়াও স্যামসাংয়ের One UI এখনকার জন্য সব থেকে নিরাপদ একটা ইউআই। এর সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ফিচার্স অ্যাভেলেবেল আছে, ডুয়েল অ্যাপ্লিকেশন আপনি এখানে ইউজ করতে পারবেন, এখানে অলওয়েজ স্ক্রিন রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের যে সমস্ত আমি ডুয়েল স্পেস ইউজ করি সেই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আসুন এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, রয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানে 64 মেগাপিক্সেলের যে ছবিটা আমি ক্যাপচার করছি অবশ্যই আই ক্যাচি ছবি ক্যাপচার হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আকাশের ডায়নামিক রেঞ্জ খুব সুন্দরভাবে মেনটেন করতে পেরেছে। আমি যদি কোনো গাছের ছবি তুলি, সেই গাছের যে সবুজ ইমেজটা সেটাও কিন্তু বেশ ন্যাচারাল দেখাচ্ছিল। কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে দেখবেন এই কালারগুলো ছিল ওভার বুস্টেড, ওভার স্যাচুরেটেড। হ্যাঁ, এখানে আমি একটা ছোট্ট আপনাকে ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যখন বাড়িটা খালি চোখে দেখছি বাড়িটা কিন্তু সবুজ, এবং যখন আমি এটা ক্যামেরা দিয়ে ছবি তুলছি বাড়িটার কালার কি হয়ে যাচ্ছে, নীল। এই প্রবলেমটা কিন্তু আমি দেখেছিলাম পোকো M2 Pro এর সঙ্গে। পোকো M2 Pro এর ক্ষেত্রে কিন্তু আমি এই একই সমস্যা দেখেছিলাম এবং আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু আপনি যদি নর্মাল লাইফে কোনো ছবি তোলেন সেটা অবশ্যই সুন্দর আসছে, আই ক্যাচি আসছে। এর সঙ্গে সঙ্গে ছবির শার্পনেসও কিন্তু একদম ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। এরপরে যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে কথা বলি, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও কিন্তু ছবির শার্পনেস একটুও ঘাটতি আমি পাইনি। এছাড়াও ডাইনামিক রেঞ্জও কিন্তু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও ঠিকঠাকভাবে মেনটেন ছিল এবং ডেপথ মোডেও আমি বেশ কিছু ছবি তুলেছি, সেখানেও কিন্তু কোনো রকম ব্লার এফেক্টে প্রবলেম আসেনি, একদম নিখুঁত একটা ব্লার এফেক্ট কিন্তু আমি সেখান থেকে পেয়ে গেছি। ম্যাক্রো সেন্সারও মোটামুটি 5 মেগাপিক্সেলের আন্দাজে ঠিকঠাক কাজ করেছে। এরপরে যদি লো লাইট সেন্সারের কথা বলি তাহলে লো লাইটে কিন্তু আমার অতটাও ভালো লাগেনি এই ফোনটাকে। আমি লো লাইট পারফরমেন্সে আরও বেশি এক্সপেক্ট করেছিলাম স্যামসাং গ্যালাক্সি A52-র কাছ থেকে। এছাড়াও ভিডিও ক্যামেরা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, কেমন লাগছে এই ফুটেজগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবং এই ফোনটার ক্যামেরাতে সব থেকে বেশি হাইপ তৈরি হয়েছে কারণ স্যামসাং এখানে OIS-এর সাপোর্ট দিয়েছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এবং সেটা কিন্তু আপনি আপ টু 1080p-তে 60 FPS পর্যন্ত সাপোর্টে পাবেন। 4K-তে যখন আপনি শ্যুট করবেন সেখানে কিন্তু কোনো রকম OIS-এর সাপোর্ট থাকবে না এবং এই OIS-টা কিন্তু নাইট মোডেও কাজ করার কথা। নাইট মোডে কিন্তু আমি অতটা ভালোভাবে একে কাজ করতে দেখছি না। হতে পারে স্যামসাং এটাই লক্ষ্য করলে আপডেটের মাধ্যমে ঠিক করে দিতে পারে। স্যামসাংয়ের কাছে এতটাই আমাদের ভরসার জায়গা, যেটা আমরা MIUI বা শাওমির কাছে পাই না। আমরা জানি কোনো রকম প্রবলেম পেলে স্যামসাং হয়তো এটাকে অপটিমাইজ করার চেষ্টা করবে। এরপরে যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। হ্যাঁ, স্ক্রিন স্মুথনেস করার একটু হলেও প্রবণতা রয়েছে, কিন্তু সেটা অসম্ভব সুন্দরভাবে অপটিমাইজ। এবং সেলফি ক্যামেরাতেও ব্লার এফেক্ট ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল, সেলফি ক্যামেরাতেও ডাইনামিক রেঞ্জ অবশ্যই ভালোভাবে মেনটেন করতে পেরেছে। এছাড়াও লো লাইটেও এভারেজ একটা পারফরমেন্স কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই, এখানে আমি স্যামসাং গ্যালাক্সি S10e এই ফোনটাতে মাঝে মাঝে ফ্রন্ট সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আপনাদের জন্য টেক নিউজ বানাই, এবং এই ফোনটাতে সেই একই কোয়ালিটির কিন্তু আমি সেলফি ক্যামেরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানে 32 মেগাপিক্সেল আছে ঠিকই, কিন্তু হ্যাঁ ওভারঅল আপনার কাজ চলার পক্ষে যথেষ্ট। এরপর যদি আমরা ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, ফোনটাতে রয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং সাথে সাথে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। প্রথমেই নিন্দা করে নিই, 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট হলেও এই ফোনটার বক্সে আসে 15 ওয়াটের চার্জার। হ্যাঁ, 25 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে গেলে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগছে ফুল চার্জ করতে, এবং যে 15 ওয়াটের চার্জারটা এসছে সেটা দিয়ে চার্জ করতে গেলে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের আশেপাশে আপনার টাইম লাগবে। সারাদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কোনো রকম আপনার অসুবিধা হবে না। এর সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 ঘন্টা পাবজি খেললে মাত্র 6% আমার কিন্তু ব্যাটারি ড্রেন হয়েছে, এবং সারা রাত ফোনটি অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখার পর মাত্র 2% ব্যাটারি কিন্তু আমার এখানে ড্রেন হয়েছে। সুতরাং
আপনি বুঝতেই পারছেন এখানে স্যামসাংয়ের ওয়ান ইউআই এর অপটিমাইজেশনের জন্য সব কিছুতে কিন্তু আমরা এর ফল উপভোগ করছি। এরপর আসবো ফোনটার কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশনের কথায়। আমি আমার ডেলি সিমটা ওই ফোনটাতে ইউজ করেছি এবং কোনো রকম এখানে কল নেটওয়ার্কিং ইস্যু হয়নি। এছাড়াও এই ফোনটার ওয়াইফাই রিসেপশন কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, আমি এই ধরনের ওয়াইফাই রিসেপশন কিন্তু দেখিনি। মোটামুটি আমার ওয়াইফাই স্পিডে আমি যখন অন্যান্য ফোন ইউজ করছি 10 Mbps স্পিড পাচ্ছি, কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটায় আমি একই টাইমে একই নেটওয়ার্ক কভারেজে ওয়াইফাই রিসেপশন করে দেখেছি 15 Mbps পর্যন্ত স্পিড পাচ্ছি। এটা কিন্তু আমাকে যথেষ্ট অবাক করেছে। এছাড়াও এই ফোনটার নেটওয়ার্কে আপনি কিন্তু ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাবেন, সুতরাং এক্ষেত্রেও আপনার কোনো রকম প্রবলেম নেই। এরপরে যদি আমরা এই ফোনটার সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা বলি, এখানে ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোরই অপশান থাকছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিছুটা স্লো, তবে সেটা অ্যাকুরেট কাজ করছে। আমরা স্যামসাংয়ের আগের ডিভাইসগুলোই দেখে এসেছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দ্রুত কাজ করলেও সেখানে হাতে যদি আপনার একটু ময়লা থাকে, হাতে যদি একটু সোয়েট থাকে, তাহলে সেটা কাজ করে না। এইটার ক্ষেত্রে সেই রকম কোনো প্রবলেম নেই। হাতে একটুখানি জল থাকলো বা হাতে একটু সোয়েট থাকলো, তারপরও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানে পারফেক্টলি কাজ করছে এবং 10 বারের মধ্যে 10 বারই এটা ঠিকঠাকভাবে কাজ করছে। এটা কিন্তু আমার কাছে খুবই সারপ্রাইজিং লেগেছে। সো বন্ধুরা, এরপর কনক্লুশনে আসার পালা। এই ফোনটা কি আদৌ ওই প্রাইস পয়েন্টে কেনা ঠিক আছে? আমি বলবো আছে। এই ফোনটার নিজস্ব কিছু গ্রাহক আছে যারা স্যামসাংয়ের ফোন পছন্দ করেন, যাদের কাছে স্যামসাংয়ের অপটিমাইজেশনের একটা ভ্যালু রয়েছে, যারা শুধুমাত্র এখানে স্পেসিফিকেশান কেনেন না, স্পেসিফিকেশানের সঙ্গে সঙ্গে অপটিমাইজেশান কেনেন এবং সফটওয়্যার আপডেশন কেনেন। এখানে কিন্তু স্যামসাং অলরেডি প্রমিস করেছে 3টে বড় বড় ওএসের আপডেট এবং 4 বছর পর্যন্ত তারা সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট প্রোভাইড করবে। তাদের জন্য এই ফোনটা একদম ঠিক আছে, কিন্তু আমি হলে এই ফোনটা চুজ করতাম না। হ্যাঁ, আমি হলে এই প্রাইস পয়েন্টে এখনও পর্যন্ত ওয়ানপ্লাস নর্ডকে এগিয়ে রাখতাম, কারণ সেখানে গ্লাস বডি ডিজাইন রয়েছে, কারণ সেখানে 32 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মানে আপনি যদি ব্লগার হন তাহলে সেক্ষেত্রে অনেকটা আপনি হেল্প পাবেন। এর সঙ্গে সঙ্গে ওয়ানপ্লাস নর্ডে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। স্যামসাং আর ওয়ানপ্লাসের দুটোরই ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আমি কিন্তু ওয়ানপ্লাসের দিকে চলে যেতাম, কিন্তু আপনারা যারা স্যামসাং লাভার তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A52 অবশ্যই একটা ভালো চয়েস। এবং এটা আমার মন বলছে স্যামসাং গ্যালাক্সি A51 দিয়ে যেমন গ্লোবালি সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন হয়েছিল 2020 সালে, 2021 সালে হয়তো স্যামসাং গ্যালাক্সি A52 গ্লোবালি সারা বিশ্বে সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন হওয়ার দাবি রাখে এই ফোনটি। আজকে আর কিছু বলবো না, আশা করি সমস্তটা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী কোনো রিভিউতে।